আসসালামু আলাইকুম। আমি নাহিদ আল ফাহাদ, বাংলাদেশ স্টাডিজ ডিপার্টমেন্ট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আজকে আমরা নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইটির তৃতীয় অধ্যায়টি নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টির নাম হলো সব বাধা পেরিয়ে চলো যাই এগিয়ে। এই চ্যাপ্টারটিতে আলোচনা করা হয়েছে প্রতিবন্ধীদের জন্য নানান খেলা বিষয়ে। তারা খেলাধুলা করে কিভাবে মানসিক শান্তি অর্জন করে এবং কিভাবে তারা এর মাধ্যমে সুস্থ থাকতে পারে, এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এবং প্রচলিত খেলা যেমন ক্রিকেট, ফুটবল, এগুলো কিভাবে কিছু নিয়ম পরিবর্তনের মাধ্যমে এবং কিছু নিয়ম শিথিল করার মাধ্যমে তাদেরকে অংশগ্রহণ করানো যায়, তার বিস্তৃত আলোচনা করা হয়েছে। তো অধ্যায়টির শুরুতেই আমরা জেনে নিই এই অধ্যায়টিতে এবং এই ভিডিওটিতে আমরা কি কি নিয়ে আলোচনা করব। আমরা আলোচনা করব 31 পৃষ্ঠার ছকটি নিয়ে এবং এই ছকটি সমাধান করব। 32 পৃষ্ঠার ছকটি আমরা সমাধান করব এবং প্রতিবন্ধীদের জন্য কিছু খেলার আলোচনা করব এবং এগুলোর বিস্তৃত আলোচনা হবে। এবং 37 পৃষ্ঠার ছকটি আমরা সমাধান করব এবং 38 পৃষ্ঠার ছকটিও আমরা সমাধান করব। তো অধ্যায়টি শুরু করার আগে আমরা একটি গল্প জেনে নিই, যেটি হচ্ছে আমাদের অধ্যায়ের শুরুতেই রয়েছে এবং এটি আমরা যদি পড়ি তাহলে আমরা বুঝতে পারবো কেন এই অধ্যায়টি যুক্ত করা হয়েছে আমাদের নতুন বইয়ের মধ্যে। তো চলুন গল্পটি পড়ে নেওয়া যাক। রতন আর মানিক দুই ভাই। রতন খুব ভালো ফুটবল খেলে। আগামীকাল রতনের বিদ্যালয়ের ফুটবল দল আন্তঃবিদ্যালয় ফুটবল খেলায় ফাইনালে খেলবে। রতন খুব উত্তেজিত নিজের পারদর্শিতা নিয়ে। খাওয়ার সময় সবার সঙ্গে তা নিয়েই কথা হচ্ছিল। মানিক খুব মনোযোগ দিয়ে সবার কথা শুনছে। জন্ম থেকে মানিকের পায়ে সমস্যা, হাঁটতে কিছুটা অসুবিধা হয়। মানিকের মাঝে মাঝে খুব মাঠে খেলতে ইচ্ছা হয়। কারো সঙ্গে বিষয়টি নিয়ে কথা বললে সবাই তাকে ইনডোর খেলার পরামর্শ দেয়, কিন্তু মানিকের ইচ্ছা হয় খোলা মাঠে রতনের সঙ্গে খেলতে। আজও খাবার টেবিলে রতনের কথা শুনে মনটা খারাপ হয়ে যায়। খাবার শেষে মানিক তার ভাইকে আগামীকালের খেলার জন্য শুভকামনা জানায় এবং নিজের ঘরে চলে যায়। এদিকে মানিকের চুপচাপ বসে সবার কথা শোনাটা রতন ঠিকই লক্ষ্য করে। রতন মনে মনে ভাইয়ের জন্য কষ্ট পায়। ছোটবেলা থেকেই রতন মানিকের সঙ্গে খেলতে চাইতো, কিন্তু মানিকের পায়ের সমস্যার জন্য মানিক নিজেকে গুটিয়ে রাখতো এবং অন্যরাও রতনকে মানিকের সঙ্গে ইনডোর খেলাতে নিরুৎসাহিত করত। কারণ রতন ফুটবল বা অন্যান্য আউটডোর খেলায় খুব পারদর্শী, তাই ভাইয়ের সঙ্গে সেভাবে কখনো রতনের খেলা হয়ে ওঠেনি। কিন্তু আজকে রতনের খুব খারাপ লাগছে। তো এখানে দুই ভাইয়ের কথা বলা হয়েছে। একজন হচ্ছে পায়ে সমস্যা, তো এর জন্য সে ফুটবল খেলতে পারে না, এবং অপর ভাই ভালো ফুটবল খেলতে পারে। তো যখন এক ভাই হচ্ছে ফুটবল খেলতে যাবে, তো এটা শুনে যে যার পায়ে সমস্যা, শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে, তার মনটা খারাপ হয় এবং ভাইয়ের মন খারাপ দেখে আরেক ভাইয়েরও মন খারাপ হয়। তো আমাদের আশেপাশের যে প্রতিবন্ধী ভাইয়েরা রয়েছে তাদেরও একইভাবে মন খারাপ লাগে যখন তারা দেখে হচ্ছে বাহিরে খেলা হচ্ছে কিন্তু নিজেরা খেলতে পারে না। তো এজন্যই তাদের যাতে মন ভালো থাকে এবং তাদের চিত্ত বিনোদনের জন্য এই চ্যাপ্টারটি ডিজাইন করা হয়েছে, যার মাধ্যমে তারাও হচ্ছে খোলা মাঠে খেলায় অংশগ্রহণ করতে পারবে। এবং কিভাবে তারা অংশগ্রহণ করতে পারবে তাই আমরা এই চ্যাপ্টারটিতে আলোচনা করব এবং তাদের খেলা সুবিধার্থে প্রচলিত খেলাগুলোর কিছু নিয়ম শিথিল করে দেব যাতে তারা ফুটবল খেলায় অংশগ্রহণ করতে পারে। তো প্রথমেই আমরা যে ছকটি সমাধান করব তার নামটি দেখে নিই। প্রচলিত ইনডোর এবং আউটডোর খেলা যেগুলো সবাই খেলতে পারে না, এরকম একটি ছক রয়েছে আমাদের, যাতে 3টি কলাম রয়েছে। প্রথমটিতে হচ্ছে খেলার ধরন থাকবে এবং দ্বিতীয় কলামটিতে রবে খেলার নাম এবং কেন খেলতে পারে না, বাধাগুলো কি কি, এগুলো হচ্ছে তৃতীয় কলামটিতে আলোচনা করা হবে। এবং এখানে 2টি ভাগ করা আছে, একটি হচ্ছে ইনডোর গেম এবং আরেকটি হচ্ছে আউটডোর গেম।
তো আমাদের ছকটি পূরণ করতে হবে। তো আপনাদের সুবিধার্থে আমি ছকটি পূরণ করে রেখেছি যাতে আমাদের সময় অপচয় না হয়। তো চলুন ছকটি দেখে নেওয়া যাক। তো প্রথমে আমি ইনডোর খেলার জন্য প্রথম খেলার নাম হিসাবে নিয়েছি দাবা। যে দাবা খেলাটা সবাই খেলতে পারে না কেন? তো দাবা খেলায় আমরা জানি বুদ্ধির প্রয়োজন হয়, তাই বুদ্ধি প্রতিবন্ধীরা দাবা খেলতে পারেন না, কারণ দাবা খেলাতে সুকৌশলের প্রয়োজন হয়। তো যারা বুদ্ধি প্রতিবন্ধকতায় ভুগছেন তো তারা দাবা খেলতে পারবেন না, কারণ হচ্ছে আমরা জানি দাবা খুবই একটি সুকৌশলের খেলা। দাবা খেলতে হলে হচ্ছে প্রতিটা দানে চাল দিতে হয়, যা আমাদের বুদ্ধি প্রতিবন্ধীদের জন্য একটু টাফ খেলাটা। তো তাই হচ্ছে তারা দাবা খেলায় অংশগ্রহণ করতে পারে না। তো আরেকটি ইনডোর খেলা হচ্ছে টেবিল টেনিস। আমরা সবাই হয়তো টেবিল টেনিস সম্পর্কে জানি। টেবিল টেনিস হচ্ছে একটি ছোট টেবিল থাকে, তো টেবিলটিতে ছোট একটি বল দিয়ে ব্যাট হাতে 2 জন বা 4 জন খেলা যায়। তো এই খেলাটিতে হচ্ছে স্ট্রেংথের প্রয়োজন হয় এবং দাঁড়িয়ে খেলতে হয়, তাই হচ্ছে খেলতে পারে না মানুষ। আচ্ছা যাই হোক, আমরা দেখি কেন পারে না। কি লিখেছি, শারীরিকভাবে অসমর্থ ব্যক্তিরা টেবিল টেনিস খেলতে পারেন না, কারণ টেবিল টেনিস খেলতে হাত ও পায়ে শক্তি প্রয়োজন, এবং শুধু শক্তি নয়, তাদেরকে হচ্ছে দাঁড়িয়ে খেলতে হয় এবং খুব পরিশ্রম করতে হয়, তাই টেবিল টেনিস খেলাটা সবাই খেলতে পারে না। তারপর আরেকটি খেলা নিয়ে আমরা আলোচনা করেছি, সেটি হচ্ছে লুডো। লুডো খেলাও সেম, বুদ্ধি প্রতিবন্ধীরা লুডো খেলতে পারেন না, কারণ লুডো খেলতে সুকৌশলের প্রয়োজন হয়। আমরা জানি লুডোর প্রতিটি যখন আমরা চাল দেই তখন আমাদের বুদ্ধি করে কৌশল করে চাল দিতে হয়, কিন্তু আমাদের বুদ্ধি প্রতিবন্ধী ভাই ও বোনেরা যারা রয়েছেন তারা এই কৌশলগুলো আয়ত্ত করতে পারেন না স্বাভাবিকভাবে, যার ফলে তারা লুডো খেলায় অংশগ্রহণ করতে পারেন না। তো আউটডোর কিছু আমরা ইনডোর খেলা সম্পর্কে জানলাম, এখন আমরা কিছু আউটডোর খেলা সম্পর্কে জানবো, যে আউটডোর খেলাগুলো কেন প্রতিবন্ধী ভাইয়েরা খেলতে পারেন না। তা হচ্ছে প্রথমটি হচ্ছে ক্রিকেট। তো ক্রিকেট কেন খেলতে পারে না দেখি। শারীরিকভাবে অসমর্থ ব্যক্তিরা ক্রিকেট খেলতে পারেন না, কারণ ক্রিকেট খেলতে হাত ও পায়ের শক্তি প্রয়োজন। তো আমরা যারা হচ্ছে শারীরিক প্রতিবন্ধী রয়েছেন তো তারা ক্রিকেট খেলতে পারেন না, কারণ তাদের ওই স্ট্রেংথটা নেই। যেমন ধরি আমরা যদি কারো একজন পা না থাকে তো তাদের জন্য ক্রিকেট খেলাটা তো সম্ভব নয়। সাধারণ যে ক্রিকেট খেলাটি রয়েছে তা আমরা জানি যে হচ্ছে অনেক দৌড়াদৌড়ি করে খেলতে হয়, অনেক স্টেমিনার প্রয়োজন হয়। তো দাঁড়িয়ে ফিল্ডিং দিতে হয়, দাঁড়িয়ে বোলিং করতে হয়, সবকিছু দাঁড়িয়ে করতে হয়, যার ফলে হচ্ছে ক্রিকেট খেলা, প্রচলিত যে ক্রিকেট খেলা তা তারা খেলতে পারেন না। এবং আরেকটি আউটডোর খেলা হলো ফুটবল, যেটিও সবাই খেলতে পারে না, কারণ শারীরিকভাবে অসমর্থ ব্যক্তিরা ফুটবল খেলতে পারেন না, কারণ ফুটবল খেলতে পায়ের ও সারা দেহের শক্তি প্রয়োজন ও মানসিক দক্ষতা প্রয়োজন। তো ফুটবল হচ্ছে এমন একটি খেলা যেখানে শারীরিক ও মানসিক দুই ক্ষেত্রেই অনেক গুরুত্বপূর্ণ। আপনার কাছে একটি বল থাকলে আপনি ফুটবল খেলোয়াড় হয়ে যেতে পারবেন না, সেক্ষেত্রে আপনার ফুটবল খেলার যে বুদ্ধিটা আছে সেটির দরকার হবে, কারণ ফুটবলকে কিভাবে কৌশলে আরেকজনের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গোল দিতে হবে তা আপনার জানতে হবে, এবং সেখানে আপনার মানসিক দক্ষতাকে কাজে লাগাতে হবে, যার ফলে মানসিক যারা প্রতিবন্ধী রয়েছেন তারা ফুটবল খেলায় অংশগ্রহণ করতে পারেন না, এবং যারা শারীরিক প্রতিবন্ধী রয়েছেন তারাও ফুটবল খেলাতে অংশগ্রহণ করতে পারেন না। আমাদের আরেকটি আউটডোর খেলা হচ্ছে হাডুডু। যে হাডুডু খেলাতেও প্রতিবন্ধী ভাইয়েরা অংশগ্রহণ করতে পারে না, কারণ হচ্ছে শারীরিকভাবে অসমর্থ ব্যক্তিরা হাডুডু খেলতে না পারার কারণ হচ্ছে কারণ হাডুডু খেলাতে হাত ও পায়ের শক্তি প্রয়োজন হয়, এবং হাত ও পায়ের আমরা জানি হাডুডু আমাদের জাতীয় খেলা, কিন্তু এই জাতীয় খেলাটিতে শক্তির প্রয়োজন হয়, আমরা জানি এটা। তো এই শক্তিটা আমাদের শারীরিক প্রতিবন্ধী ভাইদের থাকে না, যার ফলে তারা হচ্ছে অনেক সময় হাডুডু খেলায় অংশগ্রহণ করতে পারে না। যদি কারো একটি হাত বা দুইটি হাত না থাকে তাহলে তো হাডুডু খেলাটা আসলে সম্ভব নয়। তো এই জন্যই এটি একটা আউটডোর খেলা হিসেবে যেটি সবাই খেলতে পারে না এখানে আমরা অন্তর্ভুক্ত করেছি। তো এখন দেখি আমরা আরেকটি ছক, সেটা হচ্ছে সবাই মিলে খেলি। এই ছকটিতেও রয়েছে তিনটি কলাম রয়েছে, প্রতিটি কলামের নামগুলো জেনে নিই।
যে কি হবে প্রত্যেকটি কলামের আলোচনায়। প্রথম কলামটিতে আমরা খেলার নামগুলো আলোচনা করব, খেলার নাম থাকবে এবং সেই খেলায় অংশগ্রহণ করানোর উপায়, মানে কিভাবে সেই খেলাটিতে আমাদের প্রতিবন্ধী ভাইদেরকে নিয়ে খেলা যায় সেটি আমরা আলোচনা করব। এখানে লিখবো হচ্ছে সেই কিভাবে এবং কোন উপায়ে, কোন স্ট্র্যাটেজি যদি আমরা ফলো করি তাহলে প্রতিবন্ধী ভাইয়েরাও আমাদের সেই খেলাটিতে অংশগ্রহণ করতে পারবে, তার এখানে আলোচনা করা হবে এই কলামটিতে। আর তৃতীয় কলামটিতে আমরা যা করতে পারি, মানে আমরা এই স্ট্র্যাটেজিটা বাস্তবায়নে যা করতে পারি তা হচ্ছে আমরা এই তৃতীয় কলামটিতে অন্তর্ভুক্ত করব। তো এই সবটিও আমি আপনাদের সুবিধার্থে সলভ করেছি। তো চলুন দেখে নেওয়া যাক কি রয়েছে। প্রথমটি হচ্ছে হুইল চেয়ার রেস। এই খেলাটি হচ্ছে হুইল চেয়ারের মাধ্যমে হবে। তো হুইল চেয়ার আমরা সকলেই চিনি, যে গোল চাকাওয়ালা যে চেয়ারগুলো থাকে, মুভ করা যায়, তাকে আমরা হুইল চেয়ার বলি। তো আমরা আমাদের প্রতিবন্ধী ভাই বোনেদের জন্য হুইল চেয়ার রেসের আয়োজন করতে পারি। যে হুইল চেয়ার রেসে করে যে হুইল চেয়ারে বসে শারীরিক প্রতিবন্ধী ভাইয়েরা হচ্ছে রেস দিতে পারে, যার মাধ্যমে তাদের চিত্ত বিনোদন সম্ভব এবং তারা হচ্ছে একটা বিনোদনের মধ্যে থাকবে এবং মানসিক প্রশান্তি অর্জন করতে পারবে। তো এই খেলায় কিভাবে তাদেরকে অংশগ্রহণ করানো যায় তা দেখে নিই। প্রথমে হুইল চেয়ারের ব্যবস্থা করে দিতে হবে তাদের জন্য, তারপর হচ্ছে তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে খেলায় দক্ষ করে তুলতে হবে, তাদেরকে বোঝাতে হবে যে কিভাবে খেলাটা খেলা যায়। তো এইভাবে তাদেরকে যদি আমরা ভালো প্রশিক্ষণ দিতে পারি তাহলে তারা হুইল চেয়ার রেসের মধ্যে অংশগ্রহণ করতে পারবে এবং তারা তাদের বিনোদনটা অর্জন করতে পারবে। তো তাদের হুইল চেয়ার খেলায় বাস্তবায়নে আমরা যা করতে পারি তা দেখে নিই। তো আমরা কি করতে পারি দেখি। তাদের জন্য সরকারি অনুদানের ব্যবস্থা করে দেওয়া। তো যারা হচ্ছে হুইল চেয়ার খেলবে, হুইল চেয়ার রেস খেলবে, তাদের অবশ্যই সরকারি অনুদানের প্রয়োজন রয়েছে, কারণ তাদের এখানে খুব ব্যয়বহুল খেলার আয়োজন করতে হবে, কারণ তাদের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা করতে হবে, তাদের জন্য একটা এনভায়রনমেন্টের ব্যবস্থা করতে হবে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। আমরা জানি প্রতিটি খেলাতেই একটি বড় বাজেটের প্রয়োজন হয়, যার জন্য হচ্ছে সাধারণভাবে নিজেদের মধ্যে যদি আমরা টাকা বন্টন করি তাহলে সেটা দিয়ে হয় না। তাই আমরা প্রতিবন্ধী ভাইদের জন্য সরকারি অনুদানের ব্যবস্থা করে দিতে পারি, যার মাধ্যমে হুইল চেয়ার রেসটি অনুষ্ঠিত হবে সরকারি অর্থায়নে। এবং আরেকটি কাজ আমরা করতে পারি, সেটি হচ্ছে খেলায় তাদের জন্য উপযুক্ত নিয়ম কানুন তৈরি করা। যে তারা তো নিয়ম কানুন তৈরি করতে পারবে না, তাই হচ্ছে আমরা তাদের জন্য নিয়ম কানুন তৈরি করে দিব খেলায় অংশগ্রহণের জন্য, এবং সেই নিয়ম কানুন অনুযায়ী তারা হচ্ছে খেলায় অংশগ্রহণ করতে পারবে। এবং আমরা আরো যা করতে পারি, প্রতিযোগিতামূলক খেলার আয়োজন করতে পারি আমরা। তো তাদের জন্য আমরা একটা ফিক্সচার বা টুর্নামেন্টের আয়োজন করতে পারি, যে ফিক্সচার অনুযায়ী তারা খেলবে, এবং এই প্রতিযোগিতামূলক একটি খেলার আয়োজন করব যেখানে হচ্ছে বিভিন্ন প্রতিবন্ধী ভাইয়েরা আসবে এবং অংশগ্রহণ করবে। সেখানে তারা বিজয়ী হবে এবং তারা হচ্ছে তাদের প্রশান্তিটা অর্জন করে নেবে এবং তাদের মানসিক যেই ক্লান্তিটা রয়েছে এবং তাদের যে খারাপ লাগাগুলো রয়েছে তা দূর হয়ে যাবে। যখন তারা দেখবে হচ্ছে তারাও সাধারণ মানুষের মতো খেলায় অংশগ্রহণ করতে পারছে, রেসে অংশগ্রহণ করতে পারছে, তখন তারা অনেকাংশেই ভালো অনুভব করবে। তারপর আমরা আরেকটি খেলার কথা বলবো, সেটি হচ্ছে ক্যারম, যেটি হচ্ছে ইনডোর একটি খেলা। তো এই ইনডোর খেলাটিতে কিভাবে আমাদের প্রতিবন্ধী ভাই বোনদেরকে অংশগ্রহণ করানো যায় তার উপায় হচ্ছে তাদের উপযোগী করে ক্যারম বোর্ড ও চেয়ারের ব্যবস্থা করে দেওয়া। তো আমরা যদি আমাদের প্রতিবন্ধী ভাইদের জন্য ক্যারম বোর্ডের ব্যবস্থা করি তাহলে আমরা অবশ্যই সাধারণ ক্যারম বোর্ড আনলে হবে না, সেটি হতে হবে হচ্ছে আয়তনে একটু ছোট, আর হচ্ছে ওটার হাইটটা থাকবে একদম নিচে, যাতে হচ্ছে চেয়ারে বসে আমাদের প্রতিবন্ধী ভাই বোনেরা সেই খেলাটিতে অংশগ্রহণ করতে পারে। এবং এই খেলাটির জন্য আয়োজনের জন্য আমরা যা করতে পারি তা দেখে নিই। আমরা কি করতে পারি, শারীরিক প্রতিবন্ধকতায় জড়িত ব্যক্তিদের অনুপ্রেরণা দিয়ে খেলায় অংশগ্রহণ করানো। তো আমরা এটা জানি যে হচ্ছে শারীরিক প্রতিবন্ধী যারা আছে তারা যদি কোনো খেলায় অংশগ্রহণ করে অনেক সময় মানুষ তা নিয়ে বাজে মন্তব্য করে, যেটা খুবই খারাপ এবং মোটেও উচিত নয়, অনুচিত একটি কাজ। আর আমরা সেখানে কি করতে পারি, একজন সচেতন মানুষ হিসেবে আমরা আমাদের প্রতিবন্ধী ভাই বোনদের
খেলায় অংশগ্রহণ করতে অনুপ্রেরণা দিতে পারি, যাতে তারা স্বাচ্ছন্দ্যভাবে খেলায় অংশগ্রহণ করে এবং তাদের মনকে ভালো রাখতে পারে। তো তাদেরকে অনুপ্রেরণা দিয়ে আমরা খেলায় নিয়ে আসব এবং তাদেরকে একটি প্রতিযোগিতাপূর্ণ খেলার ব্যবস্থা করে দিব। তারপর আরো কি করতে পারি, খেলায় তাদের জন্য উপযুক্ত নিয়ম কানুন তৈরি করে দিতে পারি আমরা। তো আমরা ক্যারম বোর্ডের জন্য সাধারণ যে নিয়মগুলো রয়েছে অবশ্যই তাদের জন্য এটাই ফলো করা হচ্ছে কঠিন, তাই আমরা কি করব, তাই আমরা ক্যারম খেলার জন্য কিছু শিথিল নিয়ম করব এবং তাদের জন্য সাধারণ একটি নিয়ম তৈরি করে দিব, যেখানে তারা ক্যারম খেলবে এবং তাদের চিত্ত বিনোদনটা তারা অর্জন করবে। তারপর আরেকটি খেলা সম্পর্কে আমরা আলোচনা করব, সেটি হচ্ছে ক্রিকেট। আমরা জানি ক্রিকেট বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একটি খেলা, যেটি ছোট বড় সবাই খেলে। তো নিশ্চয়ই আমাদের প্রতিবন্ধী ভাইরা যেহেতু মানুষ, তো তাদেরও খেলতে ইচ্ছা হয় ক্রিকেট খেলাটি। তো আমরা এই ক্রিকেট খেলাটি আমাদের ভাইরা যাতে খেলতে পারে আমরা এটির ব্যবস্থা করে দিব। তো এটির জন্য আমরা কি করতে পারি দেখি। ক্রিকেট খেলার জন্য তাদের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ করে দেওয়া। তো ক্রিকেট খেলায় অংশগ্রহণের জন্য যেসব সরঞ্জাম প্রয়োজন, যেমন ব্যাট, বল, স্টাম্প, তারপর হচ্ছে হেলমেট প্রয়োজন, এগুলো আমরা হচ্ছে ভাইদের জন্য ব্যবস্থা করে দিব। ব্যবস্থা করে দিলে তারা হচ্ছে খেলায় অংশগ্রহণ করতে পারবে। যার যার সুবিধাজনক ফরম্যাটে খেলানোর ব্যবস্থা করা, তো এটি খুবই গুরুত্বপূর্ণ একটি কথা। যার যার সুবিধাজনক, যেমন মনে করেন যদি কেউ কারো যদি দেখা যায় যে হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধী রয়েছে, তো তাদের ফুল ক্রিকেট খেলাটা তো সম্ভব না, তাই হচ্ছে তাদেরকে এটার বাহিরে রাখতে হবে। আর হচ্ছে যারা হচ্ছে যদি আমরা ধরি যে হচ্ছে কোনো একজন ভাই যে হচ্ছে কথা বলতে পারে না, তো তাকে আমরা কি করবো, বাক প্রতিবন্ধী ভাইকে ক্যাপ্টেন্সি দেওয়া যাবে না, কারণ ক্যাপ্টেন্সি বা কিপিং যদি দেই আমরা তাহলে হচ্ছে ওইখানে আমরা জানি কথা বলতে হয়, ইনস্ট্রাকশন দিতে হয়, তাই ওই ভাইকে আমরা ক্যাপ্টেন্সি বা কিপিং না দিয়ে বোলিং করাতে পারি এবং ব্যাটিং করাতে পারি। তো যদি আমরা ওনাকে দিয়ে ব্যাটিং এবং বোলিং করাই তাহলে তার খেলতে কোনো ধরনের অসুবিধা হবে না, তারা সাধারণভাবেই খেলতে পারবে। এবং এরকম ভাবেই যাকে যেই ফরম্যাটে সুইটেবল, মানে হচ্ছে যে যেই ফরম্যাটে উপযোগী তাকে সেই ফরম্যাটে খেলাবো। তারপর এখানে আমরা তাদের খেলার জন্য কি কি আমরা যা করতে পারি তার একটি আলোচনা করি। প্রথমে হচ্ছে তাদের জন্য সরকারি অনুদানের ব্যবস্থা করে দেওয়া। ক্রিকেট খুবই একটি ব্যয়বহুল খেলা, তো এখানে সাধারণ মানুষের খরচ দিয়ে তাদের খেলাটি পরিচালনা করা একটু কষ্টসাধ্য হবে, তাই আমরা তাদের জন্য সরকারি অনুদানের ব্যবস্থা করে দিতে পারি। তারপর হচ্ছে খেলায় তাদের জন্য উপযুক্ত নিয়ম কানুন তৈরি করে দিতে পারি আমরা, তারা যাতে খেলতে পারে এজন্য আমরা উপযুক্ত কিছু নিয়ম কানুন তৈরি করে দিব। যেমন এটা হতে পারে যে আমরা খেলার মাঠটা ছোট করে দিলাম সাধারণ মাঠে থেকে। আমরা জানি ক্রিকেট খেলার পিচ থাকে হচ্ছে 22 গজ, তো আমরা তাদের জন্য কমিয়ে 10 গজ এনে দিলাম বা এর থেকে ছোট করে দিলাম। অথবা হচ্ছে এরকম, যেমন হচ্ছে সাধারণ যে ক্রিকেট খেলার বলগুলো থাকে, ডিক বল বলি আমরা, কাঠের তৈরি, সেই বলের পরিবর্তে তাদের জন্য আমরা টেনিস বল দিয়ে খেলার ব্যবস্থা করলাম, যাতে তারা আঘাতপ্রাপ্ত না হয়। তো এসব করতে পারি আমরা তাদের খেলার জন্য। তারপর হচ্ছে প্রতিযোগিতামূলক খেলার আয়োজন করা। তো আমরা যদি প্রতিযোগিতামূলক খেলার আয়োজন করি তাহলে হচ্ছে তারা সহজেই এখানে অংশগ্রহণ করতে পারবে এবং তারা তাদের বিনোদনটা অর্জন করতে পারবে এবং তারা শারীরিক এবং মানসিকভাবে প্রশান্তি অনুভব করবে। আমরা আরো কিছু খেলার কথা আলোচনা করব। যদি আমরা হকির কথা আলোচনা করি, হকি আমরা নিশ্চয়ই চিনি। হকি স্টিক হচ্ছে মারামারির জন্য ইউজ হয়, কিন্তু আমরা খেলার ক্ষেত্রে মারামারি করব না, এখানে হকি স্টিক দিয়ে আমরা হকি খেলবো, মারামারি করব না। তাহলে আমরা এখন প্রতিবন্ধী ভাইদেরকে কিভাবে হচ্ছে হকি খেলায় আনতে পারি দেখি। খেলার জন্য তাদের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ করে দেওয়া। তো হকি খেলার জন্য যেগুলো সরঞ্জাম প্রয়োজন রয়েছে আমরা তাদের জন্য সেই সরঞ্জামগুলোর ব্যবস্থা করে দিব এবং আমরা তাদের জন্য যা করতে পারি দেখি, শারীরিক প্রতিবন্ধকতায় জড়িত ব্যক্তিদের অনুপ্রেরণা দিয়ে খেলায় অংশগ্রহণ করানো। এটা অনেক ইম্পর্টেন্ট যে তাদেরকে হচ্ছে অনুপ্রেরণাটা দিতে হবে, যাতে তারা স্বাচ্ছন্দ্যে খেলার মাঠে আসতে পারে, খেলায় অংশগ্রহণ করতে পারে। তারা যাতে কখনো হীনমন্যতায় না ভোগে যে আমার প্রতিবন্ধকতা আছে, আমি কিভাবে খেলায় অংশগ্রহণ করব, এটা যাতে না হয়, এর জন্য আমরা তাদেরকে অনুপ্রেরণা দিব এবং খেলায় অংশগ্রহণ করাবো।
তো আমরা আরো কি করতে পারি দেখি, খেলায় তাদের জন্য উপযুক্ত নিয়ম কানুন তৈরি করে দিতে পারি। যেমন হকি খেলায় যে সাধারণ ব্যাট রয়েছে তার ওজন থাকে একটু বেশি, তো আমরা তাদের জন্য হালকা ব্যাটের ব্যবস্থা করে দিতে পারি। এবং যে হকি খেলায় যে গোল পোস্ট থাকে, তো সেই গোল পোস্টের তো আয়তনটা একটু ছোট থাকে, তো আমরা তাদের জন্য আরেকটু আয়তন বড় করে দিতে পারি যাতে তারা সহজেই গোল করতে পারে। এসব আমরা নিয়ম কানুন একটু চেঞ্জ করে দিতে পারি তাদের জন্য, ফলে তারা সহজেই খেলায় অংশগ্রহণ করতে পারবে। আমরা আরেকটি ইনডোর গেমের কথা দেখব, সেটি হচ্ছে টেবিল টেনিস। এই টেবিল টেনিসটাও আমাদের প্রতিবন্ধী ভাই বোনদের জন্য আমরা আয়োজন করতে পারি, যেখানে হচ্ছে কি কি করার মাধ্যমে আয়োজন তাদেরকে খেলাতে পারবো দেখি। হুইল চেয়ারের ব্যবস্থা করে দিতে পারবো আমরা, তারপর হচ্ছে প্রশিক্ষণের মাধ্যমে খেলায় দক্ষ করে তোলা। তো আমরা যদি হুইল চেয়ারের মাধ্যমে তাদেরকে একটি চেয়ারে বসিয়ে টেবিলটা যদি একটু খাটো করে তাদেরকে খেলায় অংশগ্রহণ করাতে পারি, তাহলে তারা সহজেই খেলায় অংশগ্রহণ করতে পারবে। এবং টেনিস খেলা একটি প্রশিক্ষণের খেলা, প্রশিক্ষণ না থাকলে ট্রেনিং না থাকলে টেনিস খেলাটা একটু কষ্টকর, তাই আমরা টেবিল টেনিস খেলার ক্ষেত্রে তাদেরকে দক্ষ প্রশিক্ষকের মাধ্যমে প্রশিক্ষিত করে তুলতে পারি যাতে তারা খেলায় অংশগ্রহণ করতে পারে। এখন আমরা তাদের জন্য কি করতে পারি দেখি, তাদের জন্য সরকারি অনুদানের ব্যবস্থা করে দিতে পারি আমরা, খেলায় তাদের জন্য উপযুক্ত নিয়ম কানুন তৈরি করে দিতে পারি, প্রতিযোগিতায় মূলক খেলার আয়োজন করতে পারি আমরা। প্রতিযোগিতামূলক খেলার আয়োজন ছাড়া যদি আমরা সাদামাটা খেলার আয়োজন করি তাহলে তারা সেটাতে মজা পাবে না, আর বুঝবে যে হচ্ছে আমরা তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য খেলছি, এটা করা যাবে না। আমরা তাদের জন্য একটি প্রতিযোগিতামূলক সুন্দর খেলার আয়োজন করব যাতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে এবং খেলায় সহজে অংশগ্রহণ করতে পারে। আমরা আরেকটি খেলা সম্পর্কে জানবো, সেটি হচ্ছে ভলিবল। যে ভলিবল সম্পর্কে আমরা মোটামুটি ধারণা আছে। ভলিবলটা হচ্ছে একটি ফুটবলের মতোই বল থাকে, যেটি নরম, ফুটবলের থেকে নরম এবং হালকা থাকে। এবং ব্যাডমিন্টন খেলায় যে নেটগুলো থাকে সেই নেটের মধ্যে থাকে আর একটু উঁচুতে, সেখানে হচ্ছে বলটি এক সাইড থেকে আরেক সাইডে পাস করা হয়। ব্যাডমিন্টনের মধ্যে সেম, জাস্ট এটা হাত দিয়ে খেলা হয় আর ব্যাডমিন্টন খেলা হয় ব্যাট দিয়ে। তো এই ভলিবল খেলাতে আমরা তাদেরকে কিভাবে অংশগ্রহণ করাতে পারি দেখি। তাদের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ করে দেওয়া, যেমন তাদের জন্য আমরা ভলিবল ব্যবস্থা করে দিব, তাদের জন্য আমরা মাঠ রেডি করে দিব, তাদের জন্য আমরা নেট রেডি করে দিব যাতে হচ্ছে তারা খেলতে পারে, এবং অবশ্যই তাদের খেলায় অংশগ্রহণ করার জন্য একটি পোশাকের ব্যবস্থা করে দিব যাতে তারা সুন্দরভাবে খেলাটি পরিচালনা করতে পারে এবং ভালো করে অংশগ্রহণ করতে পারে। তারপর তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে খেলায় দক্ষ করে তোলা। প্রশিক্ষণ ছাড়া কোনো খেলাই হয় না, প্রশিক্ষণ ছাড়া কোনো কাজই হয় না, তাই আমরা তাদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করব, দক্ষ কোচের ব্যবস্থা করব যার মাধ্যমে তারা খেলায় অংশগ্রহণ করতে পারবে। এখন দেখি আমরা এই খেলাটিতে কি করতে পারি তাদের জন্য। শারীরিক প্রতিবন্ধকতায় জড়িত ব্যক্তিদের অনুপ্রেরণা দিয়ে খেলায় অংশগ্রহণ করানো। এটি আমি অনেকবার লিখেছি, কারণ অনুপ্রেরণাটা দেওয়া হচ্ছে সবচেয়ে বড় বিষয়, কারণ তারা যদি খেলার মাঠে নাই আসে তাহলে খেলাটি কখনোই সম্ভব নয়। তাই আমাদের যে প্রথম কাজটি সেটি হচ্ছে তাদেরকে অনুপ্রেরণা দিয়ে মাঠে আনা, এটি হচ্ছে আমাদের মূল কাজ। তাই এটি আমি বারবার গুরুত্ব দিয়ে লিখেছি, তো এটা করতে হবে। খেলায় তাদের জন্য উপযুক্ত নিয়ম কানুন তৈরি করা, যেমন ভলিবল খেলায় সাধারণত যে উচ্চতায় থাকে নেট, তো এটা দিয়ে হচ্ছে শারীরিক প্রতিবন্ধকতায় জড়িত ব্যক্তিরা খেলতে পারবে না, তাই তাদের জন্য নেটের সাইজটা একটু নিচু করতে হবে যাতে তারা সহজে অংশগ্রহণ করতে পারে। এবং যাদের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা করা প্রয়োজন তাদের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা করে দিতে হবে, সেটা আমরা করে দিব তাদের জন্য, এবং তারা এসব খেলার মাধ্যমে শারীরিকভাবে সুস্থ থাকতে পারবে এবং মানসিক প্রশান্তি অর্জন করতে পারবে। এবং এখন আমরা বইয়ের কিছু খেলা রয়েছে যেগুলো হচ্ছে বইয়ে আলোচনা করা হয়েছে, তার আলোচনা করব। প্রতিবন্ধীদের জন্য কিছু খেলা নামে শিরোনামে এগুলো এখন দেখি। 5 সাইড ফুটবল দেখি, এই খেলা সম্পর্কে একটু জানি। প্রতিটি দলে 3 জন অতিরিক্ত খেলোয়াড় সহ মোট 8 জন খেলোয়াড় থাকে। 3 জন প্রতিবন্ধী ও 2 জন ইউনিফাইড পার্টনার প্রতিবন্ধী নয় এমন শিক্ষার্থী একসঙ্গে খেলে। খেলার সময় 30 মিনিট
মাঝে 5 মিনিট বিরতি। তো আমরা এখানে এরকম একটি ফুটবল খেলার আয়োজন করব যেখানে হচ্ছে ইউনিফাইড পার্টনার থাকবে। ইউনিফাইড পার্টনার হলো যারা হচ্ছে সুস্থ মানুষ, কিন্তু হচ্ছে তারা খেলায় অংশগ্রহণ করবে যাতে খেলাটা আরো সহজ হয় এবং সহজভাবে প্রতিবন্ধী ভাইদেরকে নিয়ে খেলা সম্ভব হয়। তো এই ইউনিফাইড প্লেয়ার থাকবে 3 জন, ইউনিফাইড প্লেয়ার থাকবে 2 জন, তাদের জন্য আলাদা জার্সির কালার থাকবে এবং 3 জন হচ্ছে প্রতিবন্ধী খেলোয়াড় থাকবে এবং তাদেরকে নিয়ে 30 মিনিটের একটা খেলা দেওয়া হবে যেখানে মাঝে 5 মিনিট বিরতির জন্য রাখা হবে এবং এইভাবেই সেই ফুটবল খেলাটি আয়োজন করা হবে। আরেকটি হচ্ছে 7-এ-সাইড ফুটবল। আচ্ছা দেখি এখানে কি বলা হয়েছে। প্রতিটি দলে 5 জন অতিরিক্ত খেলোয়াড় সহ মোট 12 জন খেলোয়াড় থাকে। খেলাটিতে 4 জন প্রতিবন্ধী ও 3 জন ইউনিফাইড পার্টনার একসঙ্গে খেলে। খেলার সময় 40 মিনিট, মাঝে 5 মিনিট বিরতি। তো এটা 5-এ-সাইড ফুটবল এবং এটার মতোই, পুরোপুরি এটার মতো। ওইটাতে জাস্ট 3 জন অতিরিক্ত খেলোয়াড় থাকে, এটাতে থাকে হচ্ছে 5 জন অতিরিক্ত খেলোয়াড় এবং এই খেলার মাধ্যমে আমরা এই খেলাটি খেলবো হচ্ছে 40 মিনিট এবং এখানে হচ্ছে 5 মিনিট আমরা বিরতি দিব, যার মাধ্যমে প্রতিবন্ধী ভাইরা আমাদের সাথে অংশগ্রহণ করতে পারবে এবং সহজে খেলাটি পরিচালনা করা সম্ভব হবে এবং তারা একটি সুস্থ বিনোদন পাবে। এখন সেম একইভাবে 5-এ-সাইড ফুটবল বাস্কেটবল সম্পর্কে আমরা জানবো। প্রতিটি দলে 7 জন অতিরিক্ত খেলোয়াড় সহ মোট 12 জন খেলোয়াড় থাকে। খেলায় 3 জন প্রতিবন্ধী ও 2 জন ইউনিফাইড পার্টনার একসঙ্গে খেলে। তো একটি দল হবে, সেখানে হচ্ছে 3 জন প্রতিবন্ধী থাকবে এবং 2 জন ইউনিফাইড পার্টনার থাকবে, যাতে এই 2 জন ইউনিফাইড পার্টনারের মূল কাজ হচ্ছে ওনারা হচ্ছে সাহায্য করবে প্রতিবন্ধী ভাইদেরকে, তাদের জন্য খেলাটা সহজ করে দিবে এই 2 জন। এবং এই 7 জন মিলে এই 12 জন মিলে একটি প্রতিযোগিতামূলক সুন্দর খেলার আয়োজন করা হবে। এখন আরেকটি হচ্ছে ইউনিফাইড অ্যাথলেটিক্স। এই খেলাতে কি হবে দেখি। চোখে দেখে না দৃষ্টি প্রতিবন্ধীদের সঙ্গে ইউনিফাইড পার্টনার একসঙ্গে হয়ে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। দৌড়ানোর সময় প্রতিবন্ধী ও ইউনিফাইড পার্টনারের হাত বাঁধা থাকে। একজনের ডান হাতের সঙ্গে অপরজনের বাম হাত রাবার দিয়ে বাঁধা থাকে। তো এটি খুবই সুন্দর একটি আইডিয়া। আমাদের যারা দৃষ্টি প্রতিবন্ধী ভাইয়েরা রয়েছে বা বন্ধুরা রয়েছে, সেই দৃষ্টি প্রতিবন্ধী বন্ধুদের নিয়ে আমরা এই খেলাটির আয়োজন করতে পারি। তাদের হচ্ছে হাতের মধ্যে একটি রাবার বাঁধা থাকবে যে ইউনিফাইড বা সুস্থ যে পার্টনার তার সঙ্গে, এবং সেই যে দৃষ্টি প্রতিবন্ধী ভাই আছে তাকে হচ্ছে ডিরেকশন দিবে সেই সুস্থ ভাইটি, এবং যেই দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিটি রয়েছে সে হচ্ছে খেলায় অংশগ্রহণ করবে এবং দৌড়াবে এবং ওইখানে থেকে আমরা বিজয়ী বেছে নিব। সফট বল থ্রো বা হচ্ছে সফট বল নিক্ষেপ। তো এখানে কি আছে দেখি। খেলা পরিচালনাকারী শুরুতেই শিক্ষার্থীদের বুঝিয়ে দেবেন তারা কয়টি করে বল থ্রো ও নিক্ষেপ করতে পারবে। একটা 2 থেকে 3 মিটার লম্বা দাগ বা গোল বৃত্ত তৈরি করতে হবে। দাগের পেছন থেকে অথবা গোল বৃত্তের মাঝখানে থেকে প্রত্যেক শিক্ষার্থী বল নিক্ষেপ করবে। যে বেশি দূরত্বে বল নিক্ষেপ করবে সে জয়ী হবে। তো এই খেলাটি সম্পর্কে আমরা সবাই জানি, আমাদের স্কুলে এই খেলাটি হয়। তো এই খেলাটিতে কি থাকে, এই খেলাটিতে হচ্ছে একটি গোল বৃত্ত থাকে অথবা একটি দাগ দেওয়া থাকে। সেই দাগের মধ্যে বা সেই গোলাকৃতির যে জায়গাটি থাকে সেখানে দাঁড়িয়ে আমরা হচ্ছে একটি বল থাকে বা যেটা আমরা সাধারণ যারা খেলি তাদের জন্য হচ্ছে গোলকের ব্যবস্থা হয়, সেটার নাম হচ্ছে আমরা গোলক নিক্ষেপ বলি। কিন্তু আমরা আমাদের শারীরিক প্রতিবন্ধী ভাইদের জন্য সেই খেলাটির জন্য আমরা গোলক না দিয়ে সফট একটি বল আনবো, যেমন আমরা টেনিস বল আনতে পারি। এরকম এই টাইপের যে সফট বলগুলো আছে এগুলো দিয়ে সেই খেলার আয়োজন করতে পারি এবং বাকি সাধারণ নিয়মে এই খেলাটি পরিচালিত হবে এবং এই খেলাটির মাধ্যমে যে সবচেয়ে বেশি দূরত্বে বল নিক্ষেপ করবে সে হচ্ছে বিজয়ী হবে। তো এই খেলাটির মাধ্যমে তারা তাদের শারীরিক একটি ব্যায়াম হবে, শারীরিক ব্যায়ামের মাধ্যমে এবং মানসিক প্রশান্তি অর্জন করতে পারবে। হুইল চেয়ার বাস্কেটবল।
এটি দেখি কিভাবে তারা আয়োজন করতে বলেছে। শারীরিক প্রতিবন্ধী, বিশেষ করে যারা হাঁটতে পারে না এমন প্রতিবন্ধীরা হুইল চেয়ারে বসে বাস্কেটবল খেলতে পারে। প্রতিটি দলে 2 জন অতিরিক্ত খেলোয়াড় সহ মোট 7 জন খেলোয়াড় থাকে। খেলার সময় 5 জন করে খেলোয়াড় খেলে। তো আমরা 7 জনের একটি দল গঠন করব। সেই 7 জনের দলে 5 জন করে খেলবে আর 2 জন অতিরিক্ত থাকবে। এবং এই খেলার মধ্যে তারা হুইল চেয়ারে বসে, যেই প্রতিবন্ধী ভাইরা হাঁটতে পারে না তাদের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা করব। এই যে আমরা ছবিতে দেখতে পাচ্ছি এরকম হুইল চেয়ারের ব্যবস্থা থাকবে এবং তারা ওইখান থেকে বল থ্রো করে করে খেলাতে অংশগ্রহণ করবে এবং একটি প্রতিযোগিতামূলক খেলার মধ্যে তারা অংশগ্রহণ করবে এবং তাদেরকে মানসিক প্রশান্তি অর্জনে সাহায্য করা সম্ভব হবে। তো এখানে হকি খেলার কথা বলা হয়েছে। এই চিত্রে আমরা হকি খেলা দেখতে পাচ্ছি। হকি খেলা হচ্ছে। তো দেখি এখানে কি বলা হয়েছে, তারা কিভাবে আয়োজন করার কথা বলেছে। খেলার স্থান সমতল ও পরিচ্ছন্ন মাঠ। হকি খেলার জন্য আমরা জানি সমতল মাঠের প্রয়োজন। এলোপাথারি যেগুলো উঁচু নিচু বন্ধুর মাঠ আছে সেগুলোতে খেলা যায় না। হকি খেলার জন্য একটি সমান এবং পরিচ্ছন্ন মাঠ দরকার। তো সেটির আমরা ব্যবস্থা করব। খেলার সরঞ্জাম হিসাবে হকি স্টিক দরকার, হকি বল দরকার, 2টি গোল পোস্ট, নেট সহ 2টি গোল পোস্ট আমাদের লাগবে, একটি হকি বল লাগবে এবং হকি স্টিক লাগবে। যতজন খেলোয়াড় তাদের জন্য প্রতিজনের জন্য একটি করে হকি স্টিক লাগবে। খেলোয়াড়ের সংখ্যা, তো এখানে আমাদেরকে বলা হয়েছে প্রতিটি দলে 5 জন অতিরিক্ত খেলোয়াড় সহ মোট 16 জন খেলোয়াড় থাকে। তো এখানে আমরা 16 জনের পরিবর্তে আরো বেশি বা কম নিয়েও খেলতে পারি, সেটা আমাদের প্রয়োজনীয়তা অনুসারে এবং কয়জন খেলতে চাই আমরা সেই অনুসারে। তো খেলার সময়কাল হবে 60 মিনিট। আমরা এখানে আরো বেশি করতে পারবো আমাদের ইচ্ছা মতো। প্রথম অর্ধ, তো প্রথম অর্ধে কি হবে, 15 মিনিট খেলার পরে 2 মিনিট বিরতি দিয়ে আবার 15 মিনিট খেলা হবে। এরপরে হাফ টাইম হবে, হাফ টাইম 10 মিনিট। তো এখানে সাধারণত আমরা যেই হকি বা ফুটবল যে খেলায় খেলি সেখানে ব্রেক থাকে, আমরা জানি একবার, মধ্যে হাফ এন আওয়ার থাকে, সেখানে ব্রেক থাকে। তো এই খেলার মধ্যে আমরা ব্রেক নিব 2বার। হাফ টাইমের মধ্যে আমরা 2বার ব্রেক নিব। একটা প্রথম অর্ধে একবার ব্রেক নিব, প্রথম অর্ধের মধ্যেই একবার ব্রেক নিব এবং দ্বিতীয় অর্ধে আরেকবার ব্রেক নিব, মানে 2বার ব্রেক আসবে আমাদের। তো এখানে এবং দ্বিতীয় অর্ধে কি হবে, 15 মিনিট খেলার পরে 2 মিনিট বিরতি দিয়ে আবার 15 মিনিট খেলা হবে। তবে শিক্ষার্থীদের জন্য এই সময় কম হতে পারে, যে বললাম, মানে আমাদের প্রয়োজনীয়তা অনুসারে খেলবো। আমাদের খেলার রুলস মূল উদ্দেশ্য নয়, আমাদের খেলার মূল উদ্দেশ্য যাতে আমরা আমাদের প্রতিবন্ধী বন্ধুদেরকে নিয়ে খেলায় অংশগ্রহণ করতে পারি, এটাই মূল উদ্দেশ্য। আর তাদের সুবিধা অনুযায়ী আমরা খেলার রুলস গুলো দিয়ে দিব। তো দেখি কি লেখা আছে। চলো এবারে আমরা নিজেরা কিছু খেলা খুঁজে বের করি যাতে প্রতিবন্ধীদের সঙ্গে মিলে আমরা সবাই একসঙ্গে খেলায় অংশ নিতে পারি। এই খেলাগুলো খেলতে এর নিয়ম কানুন গুলো কিভাবে কিছুটা শিথিল বা পরিবর্তন করতে পারি যাতে সবাই মিলে এই খেলাগুলো উপভোগ করতে পারি। এর জন্য দলগত আলোচনার মাধ্যমে আমরা একটি পরিকল্পনা তৈরি করব, যা অনুসরণ করে এই খেলাগুলো চর্চা করতে অভ্যস্ত হয়ে উঠব। তো এখন আমরা একটি ছক সমাধান করব, এই লেখাগুলোর উপর ভিত্তি করে একটি ছক সমাধান করব। মানে এই যে দেখুন, এটা প্রতিবন্ধীদের খেলাধুলায় আমাদের পরিকল্পনা, মানে আমরা পরিকল্পনা করে সাধারণ খেলাগুলোকে একটু মডিফাই করে একটি খেলা তৈরি করব যেখানে প্রতিবন্ধীরা সহজেই অংশগ্রহণ করতে পারবে। তো এখানেও 3টি কলাম রয়েছে। প্রথমে খেলার ক্রমিক নম্বর দেওয়া হয়েছে, তারপর আমার দলের খেলার নাম, এখানে খেলার নাম থাকবে, তারপর কিভাবে খেলবো, নিয়ম কানুন কিভাবে শিথিল বা পরিবর্তন করব। তো খেলার তো কিছুটা নিয়ম পরিবর্তন করতে হবে, যেটা আমি প্রথমে বলেছিলাম, কারণ সাধারণ নিয়মে যদি আমরা খেলি তাহলে খেলাটা সম্ভব হবে না, তাই আমরা খেলার নিয়ম কিছুটা শিথিল করব। তো দেখি কিভাবে শিথিল করা যায় এবং কি কি খেলা খেলা যায়, এটা নিয়ে ছকটি পূরণ করি। আমরা প্রথম যে খেলাটি দেখতে পাচ্ছি এটি ক্রিকেট।
তো এই ক্রিকেট খেলাটিতে আমরা কিভাবে কি করতে পারি দেখি। 11 জন করে দুইটি দল গঠন করব। আমরা আমাদের ক্রিকেটের পিচ রাখবো 10 গজ, যাতে প্রতিবন্ধী বন্ধুরা সহজেই বল ও ব্যাট করতে পারে। তারপর সুবিধা মতো দূরত্বে বাউন্ডারি ঠিক করে খেলা শুরু করব। তো সাধারণ যেই খেলা হয় সেরকম আমরা 11 জন করে প্লেয়ার নিব এবং দুইটি দলে ভাগ হয়ে যাব, এবং সেই দলে হচ্ছে যেই সুস্থ মেম্বাররাও থাকবে এবং যারা প্রতিবন্ধী তারাও থাকবে। তো তাদেরকে নিয়ে আমরা তো বড় যে 22 গজের যে পিচ থাকে সেই পিচ দিয়ে খেলতে পারবো না। তো এখানে আমরা একটি পরিবর্তন এনেছি বা নিয়ম আমরা শিথিল করেছি। সেই নিয়মে আমরা 10 গজের মাঠে খেলবো, যাতে তারা সহজেই বল যখন করতে পারবে বলটা শেষ পর্যন্ত পৌঁছাতে পারবে এবং ব্যাট করতে পারবে। এবং আমরা সাধারণ যে বাউন্ডারি থাকে ক্রিকেট খেলার মাঠে, তো সেই মাঠ আমরা দিব না। এখানে তাদের সুবিধার্থে আমরা মাঠটি ছোট করে দিব, যাতে সহজেই আমরা বাউন্ডারিটা তারা পার করতে পারে এবং 4 ও 6 এর মাধ্যমে একটি সুন্দর খেলার আয়োজন করতে পারে, যাতে খেলাটি খুবই উপভোগ্য হয়। আমরা আরেকটি খেলা দেখব, সেটি হচ্ছে ফুটবল। এই ফুটবল খেলা দেখি তাদের জন্য কিভাবে একটু শিথিল করে খেলার আয়োজন করা যায়। 11 জন করে প্লেয়ার নিয়ে দল গঠন করব। এখানে আমরা 11 জনের পরিবর্তে যে কোনো সংখ্যার দল গঠন করতে পারি এবং হুইল চেয়ারের মাধ্যমে ব্যবস্থা করব যাদের প্রয়োজন হবে তাদের জন্য। তো সবার হুইল চেয়ারের প্রয়োজন হবে না, যারা বাক প্রতিবন্ধী আছে তাদের জন্য নিশ্চয়ই হুইল চেয়ারের প্রয়োজন হবে না, অথবা যে ভাইদের হচ্ছে হাতের মধ্যে সমস্যা তার হুইল চেয়ারের প্রয়োজন হবে না। তো যার যার দরকার, যাদের হচ্ছে পায়ে সমস্যা আছে তো তাদের হুইল চেয়ারের প্রয়োজন হবে, তাদের জন্য আমরা হুইল চেয়ারের ব্যবস্থা করব। এবং গোল পোস্টের উচ্চতা কমিয়ে আনবো খেলোয়াড়দের সুবিধার্থে। তো গোল পোস্টটা সাধারণত যে উচ্চতায় থাকে আমরা তা একটু কমিয়ে দিব, কারণ গোলরক্ষক যদি হুইল চেয়ারে বসে গোলকিপিং করে তার জন্য সাধারণ উচ্চতার গোল পোস্টে গোলকিপিং করা কষ্টকর হয়ে যাবে। যার ফলে আমরা গোল পোস্টের উচ্চতাটা কমিয়ে আনবো, যাতে সে সহজেই খেলায় অংশগ্রহণ করতে পারে। এবং 15 মিনিট করে 30 মিনিটের খেলার ব্যবস্থা করব। আমরা এখানে যদি 45 মিনিট করে 90 মিনিটের সাধারণ খেলা আয়োজন করি তাহলে আমাদের প্রতিবন্ধীদের জন্য কষ্টকর হয়ে যাবে খেলা 90 মিনিট খেলায় অংশগ্রহণ করতে। তাই আমরা 15 মিনিট করে 2 অর্ধের খেলা আয়োজন করব, যাতে সর্বমোট 30 মিনিট থাকবে। এবং এই খেলাতে যারা বেশি গোল দিবে তারা অবশ্যই জয়ী হবে। তো এইভাবে আমরা ফুটবল খেলার আয়োজন করতে পারি কিছু নিয়ম শিথিল করার মাধ্যমে। তো এখানে আমরা আরেকটি ছক দেখতে পাচ্ছি, যেটি হচ্ছে আমরা সবাই খেলার সাথী নামে একটি ছক, যেখানে হচ্ছে খেলা সাথীদের নিয়ে হচ্ছে মানে আমরা প্রতিবন্ধী ভাইদেরকে নিয়ে এবং বন্ধুদেরকে নিয়ে এই খেলাটি খেলবো। তো এখানে আমাদের কি করতে বলা হয়েছে দেখি, পরিকল্পনা অনুযায়ী কি কি কাজ করেছি। তো আমরা প্রিভিয়াস যে স্লাইডগুলোতে দেখেছি যে খেলাগুলো খেলেছি, এগুলাতে আমরা কি কি পরিকল্পনা করেছি এবং কি কাজ করেছি বাস্তব ক্ষেত্রে। আমরা বাস্তব ক্ষেত্রে করার পরে এই ছকগুলা পূরণ করব। তো হচ্ছে এটা আমি পূরণ করিনি, এটা হচ্ছে আপনারা পূরণ করবেন, যে আমরা পরিকল্পনা অনুযায়ী কি কি কাজ করেছি এগুলা দিয়ে আপনারা পূরণ করবেন। যেমন হচ্ছে আপনারা এখানে লিখতে পারেন যে হচ্ছে আমরা গোল পোস্ট ছোট করেছি, খেলার নিয়ম কানুন পরিবর্তন করেছি, এসব লিখতে পারেন। এসব লিখে হচ্ছে মানে মোট কথা হচ্ছে আপনারা যে যে কাজগুলো করেছেন খেলাটি পরিচালনা করতে এবং আপনাদের যা যা পরিকল্পনা ছিল, যেমন একটি মাঠ ঠিক করেছেন, অথবা হচ্ছে শিক্ষকের সহায়তা নিয়েছেন, অথবা এই খেলার জন্য আপনি নির্দিষ্ট হচ্ছে মানে কৌশল অবলম্বন করেছেন, এগুলো হচ্ছে পরিকল্পনা মধ্যে এই কলামটিতে আপনারা লিখে ফেলবেন আপনাদের খেলার শেষে। এখন না, এটা হচ্ছে খেলা শেষে আপনারা লিখবেন, বাস্তব ক্ষেত্রে করার পরে এটা লিখবেন। তারপর হচ্ছে কাজগুলো করতে কেমন লেগেছে এবং সুস্বাস্থ্যের চর্চায় তা কিভাবে সাহায্য করেছে। তো এখানে আপনারা আনবেন হচ্ছে, এটা আমি করিনি কারণ এই ছকটা আমি পূরণ করিনি, কারণ হচ্ছে আপনাদের প্র্যাকটিক্যাল একটা জ্ঞানের প্রয়োজন, যেটা হচ্ছে আপনারা যদি অর্জন না করে আমি বলে দিই তাহলে তো হবে না, এটা হচ্ছে আপনাদের নিজেদের জানতে হবে। তাই এটা আমি পূরণ করিনি, এটা আপনারা নিজেরা পূরণ করবেন। তো আপনার কেমন ভালো লেগেছে নাকি খারাপ লেগেছে সেটা তো আর আমি বলে দিতে পারবো না, তাই হচ্ছে সেটা আপনাদের নিজেদেরই করতে হবে। তো ধরেন একটি ক্রিকেট খেলা খেলেছেন, সেখানে ক্রিকেটটা খেলে আপনাদের কেমন লেগেছে বা সেই আয়োজনটা যে করেছেন আপনি, তাও সেখানে আপনার অনুভূতিটা কি তা আপনি এখানে ব্যক্ত করবেন এই কলামটিতে। এবং
আপনার যে আয়োজন করা খেলাটি তা হচ্ছে স্বাস্থ্যের উপরে, যে সেটা হতে পারে শারীরিক স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্য, সেই স্বাস্থ্যের উপরে কিভাবে সেটি প্রভাব ফেলছে তা আপনারা এই ছকটিতে এই কলামটিতে আলোচনা করবেন, এবং এইগুলো পয়েন্ট পয়েন্ট করে করে আলোচনা করলে ভালো হয়। তারপর হচ্ছে কাজগুলো করতে কোনো সমস্যা হয়েছে কি, কিভাবে তা মোকাবেলা করেছি। তো হচ্ছে আমরা যখন বাস্তব ক্ষেত্রে এই খেলাগুলো আয়োজন করব তখন আমরা বুঝতে পারবো যে কি কি আমাদের সমস্যা হয়েছে। তো এই জন্য আমাদের এটা পূর্বে পূরণ করা ঠিক হবে না। তো এখানে আমি কয়েকটা বলতে পারি যেগুলো হচ্ছে সমস্যা তৈরি হতে পারে। যেমন আপনারা যখন খেলাটি পরিচালনা করতে যাবেন তখন হচ্ছে আপনাদের আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন আপনারা, যার ফলে খেলাটি পরিচালনা করতে একটি সমস্যা দেখা দিতে পারে। আবার এরকম হতে পারে যে হচ্ছে আপনারা ট্রেনার পাচ্ছেন না। তো এইগুলা লিখতে পারেন এখানে, যে আর্থিক সমস্যা, তারপর হচ্ছে ট্রেনারের সমস্যা, ট্রেনারের সংকট। তারপর হচ্ছে এটাও হতে পারে যে হচ্ছে আপনারা প্রতিবন্ধী ভাইদেরকে মানে খেলায় অংশগ্রহণ করাতে চাচ্ছেন কিন্তু তারা হয়তোবা উৎসাহিত হচ্ছে না সেই খেলাটিতে। তো এরকম ঘটনা ঘটতে পারে। তো সেটা লিখবেন এখানে, যে হচ্ছে তাদেরকে অনুপ্রেরণা দেওয়ার পরেও তারা আসতে চাচ্ছে না, এগুলা হয়েছে। তো এগুলা লিখতে পারেন। এভাবে যা যা আপনি বাস্তবে ফেস করছেন সেটা মুখস্থ হবে না, আপনি বাস্তবে যেগুলো সমস্যার সম্মুখীন হয়েছেন আপনারা সেগুলো সমস্যা এখানে লিপিবদ্ধ করে দিবেন, এবং সেই সমস্যাগুলো থেকে আপনি কিভাবে উত্তরণ করেছেন তাও অবশ্যই লিখতে হবে এই ছকটিতে। তো সেইখানে যেমন মনে করেন যে আপনি একটা আর্থিক সমস্যার সম্মুখীন হয়েছেন, সেটি আপনি কিভাবে উত্তরণ করলেন। তো সেখানে আপনি যদি বাস্তবে হচ্ছে আপনার টিচারের কাছে যদি সেই সমস্যাটি বলেন যে আমি খেলার আয়োজন করতে চাচ্ছি আমার দৃষ্টি প্রতিবন্ধী বা যে কোনো প্রতিবন্ধী বন্ধুদের নিয়ে, কিন্তু সেখানে আমরা আর্থিক সমস্যার সম্মুখীন হয়েছি, তো স্যার আমাদেরকে ফান্ডের ব্যবস্থা করে দেন। তো স্যার সেখানে যদি ফান্ডের ব্যবস্থা করে দেয় তো আপনারা সেটি এখানে লিখে ফেলবেন, যে হচ্ছে আমরা একটি স্যারের আমাদের শিক্ষকের সাথে আলোচনা করে ফান্ডের ব্যবস্থা করেছি এবং সেই আর্থিক সমস্যাটি মোকাবেলা করেছি। তো এইভাবে যেগুলো সমস্যাগুলো আসবে এবং সেগুলো সমাধানগুলো আপনারা বাস্তব ক্ষেত্রে যেভাবে করবেন তা আপনারা লিপিবদ্ধ করে ফেলবেন নিজেদের মতো করে। তারপর হচ্ছে কোনো সহযোগিতার প্রয়োজন আছে কি, থাকলে তা কি ধরনের। আচ্ছা, তো হচ্ছে এখানে আমরা লিখবো হচ্ছে যে আপনারা এরকম কিছু সমস্যা থাকতে পারে যেগুলো আপনারা হচ্ছে নিজেরা সলভ করতে পারেননি, এবং সেখানে আপনারা মনে করেন যে কর্তৃপক্ষের সহযোগিতা প্রয়োজন। তো সেখানে আপনারা কি কি সহযোগিতা প্রয়োজন, যেমন ধরেন যে হচ্ছে আপনারা চাইলেন যে প্রতিবন্ধীদের জন্য আপনারা একটি মাঠ তৈরি করবেন, আলাদা মাঠ, সেটা হচ্ছে বিশেষায়িত আলাদা মাঠ থাকবে। সেটা হচ্ছে আপনারা যদি শিক্ষকরা চায় তাহলে হয়তো বা করে দিতে পারবেন আপনাদেরকে, কারণ স্কুলের মধ্যে এতটা বাজেট থাকে না যে আলাদা করে একটি মাঠ তৈরি করে দিবে। তো সেই সহযোগিতাটা আপনাদের প্রয়োজন, আর সেই সহযোগিতাটা এখানে লিখবেন যে হচ্ছে এটার জন্য আপনার স্থানীয় প্রতিনিধি যারা আছে, যেমন আমাদের এলাকার মেম্বার অফ পার্লামেন্ট থাকেন, তারপর হচ্ছে পৌরসভাতে থাকেন হচ্ছে মেয়র সাহেব থাকেন, এরকম চেয়ারম্যান যারা আছেন, তো তাদের কাছে আমাদের সমস্যাগুলো আমরা বলবো যে হচ্ছে এইগুলো আমাদের সহযোগিতার প্রয়োজন রয়েছে, এবং এখানে এই ছকে এই সমস্যাগুলো লিখবো এবং এখানে কার সহযোগিতা প্রয়োজন সেটিও আমরা লিখে দিব। তো এভাবেই আমরা পুরো চ্যাপ্টারটির শেষ প্রান্তে চলে এসেছি। তো এইভাবে আমরা চ্যাপ্টারটি আলোচনা করব এবং আমাদের শারীরিক বা মানসিক যে প্রতিবন্ধী ভাইয়েরা রয়েছে তাদের খেলার আয়োজন করব এবং তাদের মানসিক প্রশান্তির একটি ব্যবস্থা করে দিব। এতে হচ্ছে আমাদের বন্ধু বা ভাই যারাই থাকেন, যারা প্রতিবন্ধী থাকেন, তারা সুস্থ এবং সুন্দর একটি জীবনযাপন করতে পারবে, এবং এটি আয়োজন করার মাধ্যমে আমরাও মানসিক প্রশান্তি অনুভব করতে পারবো এবং তাদের প্রতি আমাদের যে দায়বদ্ধতা তা থেকে আমরা মুক্ত থাকতে পারবো। তো সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। তো আমাদের পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের ইউটিউব চ্যানেল ইজি টু গো এডুকেশন সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।